আইসিআরপি টি20 ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী এসব বলেন। প্রতিবন্ধীদের জীবন মান উন্নয়নে সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করছে বলেও জানান তিনি। এর আগে বেলা 11টায় শেখ হাসিনা মিরপুর স্টেডিয়ামে যান এবং পরিচিত হন ক্রিকেটারদের সঙ্গে। শারীরিক প্রতিবন্ধীরাও সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারে সেই বার্তা সারা বিশ্বে পৌঁছে দিতে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি এই টুর্নামেন্টের আয়োজন করেছে, যাতে অংশ নিচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও ইংল্যান্ড। এদিকে টুর্নামেন্টের খেলা বৈরী আবহাওয়ার কারণে 2 দিন পিছিয়ে শুরু হবে 4 সেপ্টেম্বর থেকে। আমাদের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক থেকে শুরু করে সমাজের সব স্তরের মানুষের কাছে এটাই আমার আবেদন থাকবে যে প্রতিবন্ধী হলে তাদেরকে অবহেলা করবেন না, কারণ তারাও তাদের যোগ্যতার পরিচয় দিতে পারে যদি তাদের জন্য সুযোগ সৃষ্টি করে দেওয়া যায়, এবং আমরা সেই সুযোগটা সৃষ্টি করে দিচ্ছি। আন্তর্জাতিক পর্যায়ে তারা আমাদের দেশের জন্য সম্মান নিয়ে আসছে এবং সম্মান নিয়ে আসতে পারবে, এই বিশ্বাস আমার আছে, আমি সেটা বিশ্বাস করি। বিএনপির মূল দলে তো বটেই, আস্থাহীনতা তৈরি হয়েছে এর অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের মাঝেও। জড়িয়ে পড়ছে কোন্দল আর সংঘর্ষে। নেতৃত্বের ভুল সিদ্ধান্তের কারণে দলটি আন্দোলনেও সুবিধা করতে পারছে না, জনগণ থেকে দূরে সরে যাচ্ছে দলটি। এসব পর্যবেক্ষণ বিএনপির সাবেক প্রভাবশালী নেতা, বর্তমানে এলডিপি সভাপতি অলি আহমেদের। প্রায় একই পর্যবেক্ষণ দল থেকে বহিষ্কৃত নেতা শহীদুল হক জামালের। তাদের সঙ্গে কথা বলেছেন সহকর্মী মঞ্জুর মিলন। গেল কয়েক বছর ধরে বিএনপি এবং সহযোগী সংগঠনগুলোর মধ্যে চলছে অভ্যন্তরীণ কোন্দল। নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন একাধিক গ্রুপে, ভেঙে পড়েছে চেইন অব কমান্ড। বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে নেতাকর্মীরা মাঠে না থাকলেও পদ নিয়ে প্রতিনিয়তই জড়িয়ে পড়ছেন সংঘর্ষে। দলে গণতন্ত্রের চর্চা না থাকা এবং জিয়াউর রহমানের আদর্শ থেকে সরে যাওয়ার জন্যই এমনটি হচ্ছে মনে করেন এই দলেরই সাবেক নেতারা। অসৎ ব্যক্তিদেরকে নিয়ে রাজনৈতিক দলগুলিকে যারা বিজনেস কর্পোরেট হাউস হিসেবে ব্যবহার করছে, তাদেরকে নিয়ে দেশের মঙ্গল হবে না, ওই দলও বেশি দিন টিকে থাকবে না। কোনওয়ালী সাহেব, বিচ্ছেদী সাহেব, আমরা এই সবাই মিলে এই দলটাকে সুসংগত করেছিলাম। এমন কোন জায়গা নাই আমি নদী, খাল, বিল না পানি খাইছি এই দল করার জন্য, কিন্তু আজকের সেই দলটাকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে। এবং হাটে ঘাটে মাঠে দলের কোন অস্তিত্ব নাই। ভুল, সবই ভুল। এই জীবনের পাতায় পাতায় যা লেখা, দেশনেত্রী এবং খালেদা জিয়া পাতায় পাতায় ভুল করে যাচ্ছে। সেই কর্মচারীদের বিএনপি চালাচ্ছে। দলের মধ্যে কেউ সমালোচনা করতে পারবে না, দলের মধ্যে কেউ কথা বলতে পারে না। রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেও মাঠে থাকবেন না বেশিরভাগ কেন্দ্রীয় নেতা। এটাই বিএনপির গেল কয়েক বছরের সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। এর কারণও ব্যাখ্যা করলেন এই দুজন। যারাই বিতর্কিত ব্যক্তি, জনগণের কাছে যাদের গ্রহণযোগ্যতা নেই, যারা বিভিন্নভাবে জনগণ দ্বারা ধিকৃত হয়েছে, তাদেরকে প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে বের করার একটা প্রক্রিয়া নিতে হবে। কমিটি করছে মহানগর কমিটি, দলাদলি কোন্দল, ছাত্রদল নিয়ে দ্বিধাদ্বন্দ্ব, ছাত্র দলের মধ্যে গ্রুপিং। যারা মাস্তান, যারা আগুন জ্বালাইতে পারছে, যারা পেট্রোল বোমা মারছে, যারা লোক হত্যা করছে, তারাই নাকি তার কাছে এখন ভালো। তো দায়িত্ব দেওয়া হয়েছে কয়জন হাতে, যে তোরা পিছাই নিবি, তোরা বিএনপির আগায় দিবি না, তোরা বিএনপির ইলেকশনে আইতে দিবি না। ওরা কয়েকজন লিমিটেড লোক আছে, ওরা এটা করে। ওদের কামই হলে বেগম উল্টো উল্টো বুঝাই ইলেকশন আইতে দেবে। বিএনপি সাধারণ মানুষের কাছে যেতে না পারলে জিয়াউর রহমানের আদর্শ একদিন সবাই ভুলে যাবে, এমন মত দিয়েছেন এক সময়ের এই বিএনপি নেতারা। মঞ্জুর মিলন, এসএটিভি, ঢাকা। সরকার বিরোধী আন্দোলন জোরদার করতেই বিএনপি শক্তিশালী হচ্ছে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ। জাতীয় প্রেস ক্লাবে একটি আলোচনা সভায় হান্নান শাহ আরো বলেন, অতীতে গণ আন্দোলন সংগ্রামে যারা ভূমিকা রেখেছেন তারাই নেতৃত্বে গুরুত্ব পাবেন। এই সরকার থেকে মুক্তি পেতে আমরা ছোটখাটো কয়েকটা আন্দোলন করেছি। আগামী দিনে আন্দোলনকে জোরদার করার জন্য আমরা নিজের অবস্থান জোরদার করছি। সেটা কি? আমাদের সংগঠনকে নতুন করে ঢেলে সাজানো হচ্ছে এবং এবার সে সকল নেতা কর্মীদের নেতৃত্বে প্রাধান্য পাবেন যারা অতীতে আন্দোলন করেছেন এবং দলের জন্য নিবেদিত প্রাণ। ব্লগার অনন্ত বিজয় দাস হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে মান্নান ইয়াহিয়া ওরফে মান্নান রাহি। সিলেট মুখ্য মহানগর আদালত 3-এর বিচারক আনোয়ারুল হকের কাছে বিকেলে 164 ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এই হত্যাকাণ্ডের কথা জানায় সে।
তার স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকারী সরাসরি জড়িত আবুল খায়েরকে কানাইঘাট থেকে আটক করেছে সিআইডি। পরে সন্ধ্যায় একই আদালতে পুলিশ খায়েরের 15 দিনের রিমান্ড চেয়ে শুনানি শেষে 7 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। গেল 28 আগস্ট কানাইঘাটের পূর্ব পালজুর গ্রাম থেকে 2 শাহরুল মান্নান ইয়াহে এবং মোহাইমিন নোমানকে আটক করে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়। নগরীর সুবিদ বাজার বনতলা পাড়ায় নিজ বাসার সামনে 12 মে অনন্ত বিজয় দাসকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। মান্নান ইয়াহিয়া বিজ্ঞ আদালতে 64 ধারা বিজ্ঞ আদালতে জবানবন্দি দিয়েছেন এবং একজন আসামিকে আমরা পুলিশ রিমান্ডের জন্য প্রেয়ার দিয়েছিলাম 15 দিনের। বিজ্ঞ আদালত আসামি আবুল খায়েরকে 7 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন। চট্টগ্রামের 4 বিশিষ্ট ব্যক্তিকে হত্যার হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম। সকালে তাদের মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে এই হুমকি দেওয়া হয়। এরা হলেন সম্মানিত ডক্টর অনুপম সেন, আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, জেলা আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট চন্দন বিশ্বাস এবং মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট অশোক কুমার দাস। একই বার্তায় তাদের পরিবারের সদস্যরা পরবর্তী টার্গেট বলেও হুমকি দিয়েছে আনসারুল্লাহ। এই ঘটনায় নগরের কোতোয়ালি থানায় নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেছেন অ্যাডভোকেট অশোক কুমার দাস। পুলিশ জানিয়েছে বিশিষ্টজনদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে। গেল 10 বছরের তুলনায় এবছর দেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। মৌসুমী বায়ুর প্রভাবে এমনটি ঘটছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে টানা দ্বিতীয় দিনের মতো ভারী বৃষ্টিতে ফের জলাবদ্ধ হয়ে পড়ে রাজধানী। ফলশ্রুতিতে যানজটও লেগে থাকে বিভিন্ন দিকে। আবার প্রয়োজনীয় গণপরিবহন না পেয়ে বৃষ্টিতে ভিজে কাদায় নাকাল হতে হয় নগরবাসীকে। আরো জানাচ্ছেন মহসিন কবির। মঙ্গলবারের মতোই বুধবার সকাল থেকেই ভারী বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানীর বেশিরভাগ প্রধান সড়ক। একই অবস্থা ছিল বিভিন্ন অলিগুলিতেও। সকাল 10টার পরে ভারী বৃষ্টিপাত কমে গেলেও ততক্ষণে জলমগ্ন পুরো নগরী। অফিসগামী আর খেটে খাওয়া মানুষকে টানা দ্বিতীয় দিনের মতো পড়তে হয় ভোগান্তিতে। ভোগান্তির মাত্রা আরেক দফা বাড়ে বৃষ্টিতে গণপরিবহনের সংখ্যা কমে যাওয়ায়। ঘন্টার পর ঘন্টা ঠায় দাঁড়িয়ে থাকতে হয় অনেকেই। পাড়াপাড়া পীরের বাগ যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে হাঁটার মতো কোনো পরিস্থিতি নাই বললে চলে। এখন এটাকে নাকি বারবার কর্তৃপক্ষের কাছে বলা হয়েছে, কিন্তু তারপরে কোনো কিছু করা হয়নি। স্কুল কলেজে বাচ্চাদের যাওয়ার যেতে একটু সমস্যা হচ্ছে। তারপরে এই যে অনেক জায়গায় তো জ্যামের কারণে গাড়িগুলো ঠিক সময় মতো এসে পৌঁছাচ্ছে না। এখানে বাস পড়াটা খুব কঠিন হয়ে গেছে আর কি। আমরা ঢাকা শহর থেকে চলে যাই আর কি মনে হচ্ছে। গেল 10 বছরের রেকর্ড ভেঙেছে এবারে বৃষ্টিপাত। জুলাই মাসে রাজধানীতে 65% বেশি বৃষ্টিপাত হয়েছে। সেপ্টেম্বর মাস পর্যন্ত টোটালি দেখা যাবে যে বৃষ্টিপাতের পরিমাণটা অন্যান্য বছরের তুলনায় বেশি হচ্ছে। ডিস্ট্রিবিউশন প্রতিদিন বৃষ্টি হওয়া, মাঝে মাঝে ভারী বর্ষণ, মাঝে মাঝে হালকা বৃষ্টি, এরকম একটা বর্ষাকাল গত 10 বছরে পার করা যায়নি। ক্লাইমেট চেঞ্জের যে কথাগুলি আসছে সেটাও কিছুটা ঠিক আছে, ভেরিয়েবিলিটি বেড়ে যাচ্ছে, কোনো বছর কম হচ্ছে, কোনো বছর বেশি হচ্ছে, এই ঘটনাগুলি ঘটছে। বুধবারের মধ্যেই রাজধানীতে ভারী বৃষ্টিপাত কমে গেলেও শুক্রবার সকাল থেকে ফের ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া জলবায়ুর বিরূপ প্রভাবের কারণে প্রতি বছর বৃষ্টিপাতের তারতম্য ঘটছে বলেও জানান এই আবহাওয়াবিদ। মহসিন কবির, এসএটিভি, ঢাকা। নিউজ আওয়ারে নিচ্ছে একটা বিরতি, ফিরে এসে থাকছে তুমুল হট্টগোল আর বিজয়ীদের বাধার মুখে 2 দফা সিদ্ধান্ত পরিবর্তন। সন্ধ্যা থেকে চলছে বার কাউন্সিল নির্বাচনের আনুষ্ঠানিক ভোট গণনা।